সবাইকে অনেকদিন পর প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নতুন লেকচার শুরু। মনে করে দেখি যে আগের ক্লাসগুলোতে আমরা কি আলোচনা করেছিলাম বা আমরা লাস্টের দিকে কি আলোচনা করেছিলাম। আমার যতটুকু মনে পড়ছে যে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। আমরা এই কোয়ান্টাম সংখ্যা বিষয়ে 3টা লেকচার সেখানে আপলোড করেছিলাম। কোয়ান্টাম সংখ্যার প্রেক্ষাপট, কোয়ান্টাম সংখ্যা কী এবং সেগুলো কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়ে বোঝার চেষ্টা করবো। আসলে যে আমরা কোয়ান্টাম শিক্ষা শিখলাম, এই শিখে আমাদের লাভটা কী? আসলে আমরা কোয়ান্টাম শিক্ষা শিখলাম বা এটা শিখে আমরা কী বুঝতে চাচ্ছি সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। কোয়ান্টাম সংখ্যা আমরা জানি যে আলোচনাটা করেছিলাম যে কোয়ান্টাম সংখ্যা আমরা কার জন্য আলোচনা করি। কোয়ান্টাম সংখ্যা আমরা আলোচনা করেছি ইলেকট্রনের জন্য। এখন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা আলোচনা করে আমরা কি বুঝতে চাই? ইলেকট্রনের সঙ্গে আমরা কোয়ান্টাম সংখ্যা আলোচনা করে বুঝতে যেটা চেয়েছি যে ইলেকট্রনটা প্রধান শক্তি স্তর কোথায় থাকে, কোন উপশক্তি স্তরে তার চৌম্বক বা দিক কোন দিকে, তার ইলেকট্রনের দিক কোন দিকে, এইগুলো আমরা বোঝার চেষ্টা করি। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে একটা ইলেকট্রনের জন্য বা একটা ইলেকট্রন বিন্যাসের জন্য মোটামুটি আমাদের বইতে 3টা নীতি আলোচনা করা হচ্ছে। যে একটা ইলেকট্রনের জন্য সেটা হচ্ছে আলোচনা আছে পলির বর্জন নীতি, আর তারপরে আছে হুন্ডের নীতি, তারপরে আউবাউ নীতি। এখন আমরা কোয়ান্টাম সংখ্যার সাথে পলির বর্জন নীতির সম্পর্কটা আলোচনা করি। এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ ধরে নিই। n-1 d6 n s2 যেখানে n=4। তাহলে আমি যদি এখানে মানটা বসাই, এর মানটা, তাহলে কি লিখতে পারি? সেটা হচ্ছে 4 - 1 d6 4s। তাহলে এটা কি হবে? সেটা হবে 3d6 4s। আমরা যদি 3d6 4x2 পড়ি, তাহলে আমি যদি বলি যে এই মৌলটা আসলে কি মৌল হতে পারে। আমরা তো জানি যে 3d6 এবং 4s2 কিন্তু শুরু হয়েছে, কিন্তু তার আগে কিন্তু আছে 1s2 2s2 2p6 এভাবে আছে। এবং আমরা এও জানি যে 4s আগে বসবে এবং 3d পরে বসবে, সেটা আমরা আউটলাইন নীতি থেকে বুঝবো। আপাতত যদি আমরা এইভাবে হিসাব করতে চাই, আমরা অন্তত এটা নিশ্চিত যে 3d6 এর আগে আর কে কে আছে। এর আগে আছে হচ্ছে 3p6 আছে, 3p6 আছে, তারপর আছে 3s2 আছে, 2p6 আছে, 2s2 আছে, 1s2 আছে। তাহলে এটা 2, এটা 8, এটুকু হলে 8। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এটার জন্য 6 এবং এটার জন্য আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2। তাহলে যদি এই মৌলটা কি সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা 2 + 8 + 8 এর করে কত পাচ্ছি? সেটা হচ্ছে 26। আর 16 × 2 = 18, 18 × 2 = 20, 6 26। এবার যদি প্রশ্ন করা যায় তাহলে এই মৌলটা কি? এই মৌলটা হচ্ছে আয়রনকে নির্দেশ করবে, কারণ আমরা জানি যে আয়রনের ইলেকট্রন সংখ্যা 26। এখন আমি যেহেতু কোয়ান্টাম সংখ্যা দিয়ে বুঝতে চাচ্ছি, মানে কোয়ান্টাম সংখ্যার সাথে পলির বর্জন নিতে পারছি, সেহেতু আমাদের বিষয়টাকে আরো অন্যভাবে আলোচনা আমি করব। কারণ এইটা যদি আমি আলোচনা করতে করতে, এটা তো আমরা ইজিলি জানি, এটা তো আমরা ক্লাস 10 থেকে শিখছি, কিন্তু আমরা পলির বর্জন নীতিটাকেই বুঝতে চাচ্ছি। তাহলে পলির বর্জন নীতি বোঝার জন্য আমি একটা কাজ করবো। আমি যদি বলতাম যে এখানে n=4 যে মৌলটা নির্দেশ করে, তা যদি বলতাম যে যে টোটাল 26টা ইলেকট্রন বললাম, যদি বলতাম যে এর 23তম এবং 25তম ইলেকট্রনের, এই 26টা ইলেকট্রনের, এই 26টা ইলেকট্রনের 23 এবং 25তম ইলেকট্রনের জন্য আমাকে কোয়ান্টাম সংখ্যার মানগুলো হিসাব করতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা সেই বিষয়টাই আলোচনা করি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি কি বুঝতে পারলাম যে আমার ফাইনালি যে জিনিসটা আছে সেটা হচ্ছে আয়রন 26 হলো, এবং এই আয়রন 26 এর জন্য আমাকে তার 23 নম্বর ইলেকট্রন এবং 25 নম্বর ইলেকট্রনের জন্য আমি কোয়ান্টাম সংখ্যার মানগুলো হিসাব করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি লাস্টে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে পেয়েছিলাম 3d6 4s2, এর আগে 18টি ইলেকট্রন ছিল। তাহলে এই কথা নিশ্চিত যে এর মধ্যেই আমাদের কি আছে 23 এবং 25তম ইলেকট্রনটা আছে। তাহলে এই 23 এবং 25তম ইলেকট্রনটাকে আমরা এটাকে জানি যে এটা লিখতে হবে 4s2 3d6 আকারে। আমরা এটা ক্লাস 10 থেকেও শিখছি। এখানে আমরা আরো ডিটেইলস আলোচনা করব যখন আমরা আউটবাউন্ড নীতি করব যে কেন 4s2 আগে আসলো 3d6 পরে হলো। তো সেক্ষেত্রে আগে ধারণা আছে, তারা জানে যে হ্যাঁ এটা লেখা যাবে।
সেক্ষেত্রে আমরা 18 পরে এই 2 মিলে হচ্ছে 20, তাহলে 2 মিলে 20, তার মানে এই 6 মিলে টোটালে কত হয়? এই 6 মিলে টোটালে হবে 26। তার মানে এই কথা নিশ্চিত যে আমাদের কাঙ্ক্ষিত 23 এবং 25 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে, সেটা হচ্ছে 3d6 এর মধ্যে আছে। তাহলে এই 3d6 যে 6 বিশেষ করে যে 6টা আছে, সেটা আমরা জানি যে এই d কে আবার কিভাবে লেখা যায়। এই d কে কিভাবে লেখা যায় সেটা আমরা জানি। এই d কে আমরা লিখতে চাচ্ছি, আমরা d কে যেভাবে লিখতে পারবো, আমরা জানি d অরবিটাল আবার 5 প্রকার, সেটা আমরা কিন্তু আলোচনা ইতিমধ্যে করেছি। তাহলে 3dx y, 3dy z, 3dzx, 3dz স্কয়ার, 3dx স্কয়ার y স্কয়ার। এবং আমরা জানি যে ইলেকট্রনটা সেক্ষেত্রে একটি একটি করে আমরা দিলাম, তার মানে আমরা এই পর্যন্ত 20 পেয়ে গেছি। আর এই 6টার যে বিন্যাস করছে, তার মানে 20 এর পরে এটা ছিল হচ্ছে 21, এটা 22, এটা 23, এটা 24, এটা 25। এখন 5টা লিখছে, তার মানে তো আরো একটা আছে, সেটাই বা এটাকে এইভাবে লেখা যায় 3d x2 1 1 1 1। তো আমি যদি এখন আলোচনা করতে চাইছি, আমি কি হিসাব করতে চাই যে আমার 23 নম্বর এবং 25 নম্বর ইলেকট্রনের আমি কোয়ান্টাম সংখ্যা হিসাব করতে চাই, তাহলে কি করতে পারি? সেক্ষেত্রে আমি যে কাজগুলো করতে পারি, যে আমি হিসাবটা করছি কার জন্য? 3d অরবিটালের জন্য। আমরা জানি 3d অরবিটালের জন্য হিসাব করলে সেক্ষেত্রে n এর মান কত লিখতে পারবো? অবশ্যই 3, কারণ আমরা জানি এটা n এর মান নির্দেশ করে। এবং d এর জন্য আমি যদি হিসাব করি, d এর জন্য n এর মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2 হবে, এটা আমরা জানি। আর m এর মানটা কত হবে? m এর মানটা আমরা হিসাব করেছিলাম যে 0 সহ প্লাস মাইনাস n। সেক্ষেত্রে আমরা জানি যে এখানে যদি 2 বসাই, তাহলে তার মানে এটা আবার কত হবে? তখন এটা হবে -2 -1 0 +1, আর এটা হবে +2। এটা কিভাবে কি আমরা কিন্তু আগে থেকে বুঝে আসছি। সেক্ষেত্রে আমরা যদি এটাকে আইডেন্টিফাই করি, তাহলে এটা হবে ম্যাগনেটিক কনস্ট্যান্ট এর মান -2, এটা -1, এটা 0, এটা +1, এটা +2। এখন কথা হচ্ছে যে এতগুলো মান হওয়া সম্ভব, কিন্তু আমাকে যে জিনিসটা বুঝতে হবে, আমি তো চাইছি কার মান? সেটা হচ্ছে 23 নম্বর ইলেকট্রনের। তাহলে 23 নম্বর ইলেকট্রনের জন্য আমার এর মানটা কত? এর মানটা 0। ফলে এই দুইটা মান আমি এখানে লিখলাম না। আমি যে সিকোয়েন্সে লিখছি সেই অনুসারে এটা 0, এটা সিকোয়েন্স ইচ্ছা করলে চেঞ্জ করা যায়, সেই অনুসারে মান এটা চেঞ্জ হবে, ফলে এটা একটা 0 হবে। অন্যদিকে যদি আমি বলি যে s এর মান কত, s এর মান কত, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5টা ইলেকট্রন উপরের দিকে আছে আর একটা নিম্নের দিকে আছে। যদি আমরা উপরের দিকটাকে ধরি +1, তাহলে নিচের দিকটা হবে -1। যেহেতু আমি উপরের দিকটাকে ধরে নিলাম +1, তাহলে সেক্ষেত্রে আমি এই 23 নম্বর ইলেকট্রনের জন্য আমি s এর মান লিখতে পারবো কত? +1। অন্যদিকে আমি যদি 25 নম্বর ইলেকট্রনের কথা খেয়াল করি, তাহলে 25 নম্বর ইলেকট্রনের জন্য হচ্ছে n এর মান কত? 3। এই যে 25 নম্বর ইলেকট্রন, আমি এখানে 25 লিখে রাখছি। তাহলে n এর মান 3, তার জন্য l এর মান 2, যেহেতু সেটা d অরবিটালে আছে। m এর মানটা কত? m এর মানটা হচ্ছে দেখছি +2। আর s এর মানটা কত? s এর মানটা যেহেতু উপরের দিকে আমি পজিটিভ করছি, তার মানে s এর উপরের দিকে এটা হচ্ছে পজিটিভ মান। এখন আমি লক্ষ্য করে দেখি যে আমি 23 এবং 25 নম্বর ইলেকট্রনের জন্য আমার কোয়ান্টাম সংখ্যাগুলোর মানগুলো কি একই রকম হয়েছে নাকি ভিন্ন রকম হয়েছে? আমি দেখতে পাচ্ছি যে 23-25 ইলেকট্রনের জন্য আমার n এর মান একই রকম, l এর মান একই রকম, m এর মান ভিন্ন, আবার s এর মান একই রকম। এটা একই রকম, কিন্তু এটা ভিন্ন। আচ্ছা, কেউ যদি বলে আচ্ছা যদি আমি এমন হিসাব করতাম যে আমি 25 নয় 26তম ইলেকট্রনের মানটা হিসাব করতে চাই, তাহলে কি করব? তাহলে 26তম ইলেকট্রন যখন আমি হিসাব করব, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার m এর মানটা হচ্ছে -2 আর s এর মানটা কিন্তু নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? কারণ আমি 26তম মানটা কিন্তু 8 আছে, এটা কিন্তু 26তম। ফলে সেক্ষেত্রে তো আমি উপরের দিকটাকে +1 ধরেছি, তার মানে নিচের দিকটাকে -1 ধরতে হবে।
সবসময় যে উপরের দিকটাকেই আমি পজিটিভ ধরবো তা না, এটা নিজের ধরে না। যদি আমি যে উপরের দিকটাকে নেগেটিভ ভাব ধরতাম তাহলে নিচের দিকটা হতো পজিটিভ ভাব। তো সেই ক্ষেত্রে এটা এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে দুইটা কিন্তু একই রকম হয় নাই। ফলে আমি দেখতে পাচ্ছি যে আয়রনের 25 এবং 26তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান চারটা একই রকম হচ্ছে না। আচ্ছা কেউ যদি বলে আচ্ছা যদি এমন হতো আমি হিসাব করতে চাই 21তম আর হচ্ছে 26তম, তাহলে 21তমর জন্য যে মানগুলো হবে সেটা হচ্ছে কারণ এন উপরের দিকে যাচ্ছে আর সেক্ষেত্রে এম এর মানটা কত -2, এম এর মান 21তম ইলেকট্রনটাও এখানে আছে -2। আবার আমি যখন 26তম ইলেকট্রন হিসাব করছি তখন দেখছি এবার কিন্তু এম এর মান মিলে গেছে, এখানেও -2 এখানেও -2, কিন্তু উপরেরটা যদি পজিটিভ হয় নিচেরটা নেগেটিভ, অর্থাৎ এস এর মান ভিন্ন। ফলে এইসব কিছু আলোচনা থেকে যদি আমি এই আয়রনের 26তম ইলেকট্রন আছে যে কোনো একটি ইলেকট্রন সে যেখানেই হোক না কেন, আমি 1-এর সাথে 5, 5-এর সাথে 10 বা 15-এর সাথে 25 বা যেখানেই যা আলোচনা করি না কেন একটা জিনিস কিন্তু ভিন্ন হবে, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার মান কমপক্ষে 4টার মধ্যে 2টা ইলেকট্রনের একটির মান ভিন্ন হবে। কখনো 4টা ভিন্ন হতে পারে, কখনো 2টা ভিন্ন হতে পারে, কখনো 3টা ভিন্ন হতে পারে, আবার কখনো 4টাই ভিন্ন হয়। কিন্তু এমন কখনোই ঘটবে না যে 4টায় 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মানই একই রকম। এই জন্য পলের বর্জন নীতিতে যে কথাটা বলা হলো সেটা হচ্ছে যে একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই রকম হতে পারে না। আশা করি তোমরা এই সংজ্ঞাটা এখন বুঝতে পারছো। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে হুন্ডের নিয়ম। হুন্ড যে কথাটা বললো সেটা হচ্ছে যে সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রনগুলো সর্বাধিক পরিমাণে অযুগ্ম থাকতেছে। দেখো যে আমি এখানে 3d6 লিখছি, এখন এমন কেউ যদি বলতো যে আচ্ছা আমি তো 3d6 লিখছি, তো 3d6 মানে আমি কত লিখতে পারি, সেটা হচ্ছে 3dxy 3dyz 3dzx 3dx 3dx স্কয়ার y স্কয়ার 3dz স্কয়ার। তাহলে তো আমি এখানে আমরা জানি প্রতি অরবিটাল 2টা করে থাকতে পারে, তাহলে 6টা 2টা 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 এটা দিও এটা দিও। কিন্তু হুন্ড এই কথাটা বলে না। হুন্ড যেটা বলে যে আমরা জানি যে এগুলো সবই সমশক্তি সম্পন্ন অরবিটাল, এই 5টির শক্তি সমশক্তি সম্পন্ন। এই কারণে হুন্ড বলল যে এই 6টা ইলেকট্রন প্রথমত তারা একই শক্তি সম্পন্ন হলে পরে তারা একই মুখে স্পিনে প্রবেশ করবে এবং সর্বাধিক অযুগ্ম থাকবে। আমি যদি এখানে এইভাবে লিখি তার মানে এইটা এইভাবে হতো, এই দুটো তখন 0 হতো এবং এখানে কোনো অযুগ্ম থাকছেই না, ফলে এটা হবে না, এই কারণে যে তিনি বলেছেন যে সর্বাধিক অযুগ্ম থাকবে। তো এই 5টা অরবিটাল শক্তি একই রকম সর্বাধিক অযুগ্ম কখন থাকতে পারে, যখন আমরা এইভাবে দেব। কিন্তু যেহেতু 5টার বদলে 6টা ইলেকট্রন আছে, পরবর্তীতে যে ইলেকট্রনটা থাকবে সেটা এখানে জোড়বদ্ধ হতে বাধ্য হবে, তার স্পিন বিপরীত দিকে হবে। কিন্তু এটা ঠিক যে এইভাবে হলে পরে অন্তত 4টা আমরা বিজোড় ইলেকট্রন পাই। আর যদি আমরা 2টা করে লিখি তাহলে সেখানে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না। এই কারণে যদি আমরা মনে করি যে হিলিয়ামের জন্য বা হাইড্রোজেনের জন্য 1 বা হিলিয়ামের জন্য যেমন 2, এটা কিন্তু 1s1, এটা কিন্তু 1s2, এখানে কিন্তু আমি তার হুন্ডের নীতি দেখাতে পারবো না। কেন দেখাতে পারবো না? কারণ হুন্ডের কথাটা কি যে এক সমশক্তি অরবিটালে অযুগ্মভাবে ইলেকট্রনগুলো থাকবে, কিন্তু আমরা জানি যে এস অরবিটালে কিন্তু প্রকারভেদ নাই। পি অরবিটাল 3 প্রকার, ডি অরবিটাল 5 প্রকার, এফ অরবিটাল 7 প্রকার, কিন্তু এস অরবিটালগুলো প্রকারভেদ নাই, যার কারণে আমরা বলতে পারি যে এস অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নাই। আশা করি আমাদের আলোচনা তোমরা বোঝার চেষ্টা করেছো। তারপরও যদি কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই মেসেঞ্জারে আলোচনা হবে।